আমার অবস্থান। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সর্বত্রই রয়েছে আমাদের প্রযুক্তির ব্যবহার। প্রশ্ন উঠতে পারে, কোথায় নেই প্রযুক্তির ব্যবহার? প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। প্রযুক্তির ব্যবহার আমাদের তথ্য জীবনে, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন, শিক্ষা ব্যবস্থা সর্বত্রই রয়েছে। প্রযুক্তির ব্যবহার শিক্ষাকে করে তুলেছে সহজ, আনন্দঘন ও কার্যকর, যা শিক্ষণ পাঠ আরো আনন্দ এবং প্রাণচঞ্চল করে তুলেছে। যে শিক্ষায় আনন্দ নেই সে শিক্ষা স্থায়ীও নয়। শিক্ষাকে আনন্দঘন এবং সহজ করার একমাত্র পন্থা প্রযুক্তি। ই বুক, ভিডিও, অ্যানিমেশন, প্রজেক্টর এর মাধ্যমে যদি আমরা শ্রেণীকক্ষে পাঠদান করি তাহলে শিক্ষার্থীদের জন্য সেটা আকর্ষণীয় ও বোধগম্য হয়ে ওঠে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বই, খাতা, কলম, ডাস্টার, চক, বিভিন্ন উপকরণ সবই প্রযুক্তি। শ্রেণীতে আলো ব্যবস্থা, বসার ব্যবস্থা, ফ্যান, লাইট সবগুলোই প্রযুক্তির অবদান। প্রযুক্তি ছাড়া খালি মাঠে পাঠদান করলে সেই পাঠদান কখনোই ফলপ্রসূ ও কার্যকর হতে পারে না এবং সেটা আদৌ সফল নয়। কাজেই কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। শ্রেণীতে ব্যবহৃত চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, খাতা, কলম, মোবাইল, সাউন্ড বক্স, মাল্টিমিডিয়া প্রযুক্তি সমস্তই প্রযুক্তির আওতাভুক্ত। এমনকি শিক্ষার্থীদের হাতে যে রঙিন প্রচ্ছদ বিশিষ্ট বই আছে তাও প্রযুক্তির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে এবং সেটা আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষণে সহায়তা করে আমরা যে শিক্ষক সহায়িকা ব্যবহার করি সেটাও প্রযুক্তির অবদান। সর্বোপরি আমরা বলতে পারি যে প্রযুক্তি ব্যবহারই শ্রেণীকক্ষে পাঠদানের কার্যকর পন্থা। এবার বিপক্ষে উপস্থাপনা করবে সম্মানিত মডারেটর, উপস্থিত সুধীমণ্ডলী, আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিতর্কের বিষয় হচ্ছে কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তি ব্যবহারের একমাত্র পন্থা। সংগত কারণেই আমি এর বিপক্ষে অবস্থান করছি। একটি কথা না বললেই নয়, কবি সুনীল বসুর একটি কবিতা সবার আমি ছাত্র কবিতাটি বারবার যখনই স্যার এই বিষয়টা দিচ্ছে বিতর্কের জন্য আমার মনে পড়ে যাচ্ছে, বিশ্বজুড়ে পাঠশালামো সবার আমি ছাত্র, নানাভাবে নানা জিনিস শিখছি দিবা রাত্র। যেখানে কবি লিখে গেছেন নানাভাবে আমরা নানা জিনিস শিখবো, সেখানে আমরা কিভাবে প্রযুক্তিকে শুধু একমাত্র পন্থা হিসেবে ব্যবহার করতে পারি। আমি বিপক্ষ দলকে মনে করে দিচ্ছি এটা একমাত্র পন্থা নয়, এটা তো আমাদের একটা সহায়ক মাধ্যম হতে পারে। আপনারা এটা একমাত্র পন্থা হিসেবে কিভাবে বিবেচনা করেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আরো বলতে চাই, যেখানে দেখেন আমাদের স্যার আমরা এই কয়েকদিন ট্রেনিংয়ে অনেক কিছু আমাদের বিভিন্ন পদ্ধতি আছে, পর্যবেক্ষণ, তারপরে ঝুঁটিতে কাজ, তারপর হচ্ছে প্রশ্ন উত্তর, এগুলো যদি আমরা প্রযুক্তির মাধ্যমে কিভাবে করবো আমি তো বুঝতে পারছি না। মানে এটা আমার মেমোরিতে আসছে না, আমি এটা কিভাবে করবো, এই পদ্ধতিগুলো আমরা কিভাবে ইউজ করবো যদি আমরা প্রযুক্তি নিয়ে বসে থাকি, কেমন? তারপরে আরো অনেক বিষয় আছে, আমাদের শিক্ষার্থীরা কিভাবে শিখে আমরা এটাও জানি। আমাদের শিক্ষার্থীরা হাতে কলমে শিখে, অভিনয়ের মাধ্যমে শিখে, খেলাধুলা করে শিখে, তারপরে কি গানের মাধ্যমে শিখে। তাহলে আমরা যদি প্রযুক্তির উপর এতটা নির্ভর হয়ে যাই তাহলে এগুলো আমরা কিভাবে শিখাবো? বাচ্চারা কিভাবে শিখবে, স্পষ্ট করে শিখবে কিভাবে আমি বুঝতেছি না। তা আমি বারবার বলতেছি আমার পক্ষ দলের আমার বিপক্ষ দলের বন্ধুদেরকে যে আপনারা আপনাদের এই চিন্তাধারা থেকে বের হয়ে এসে আমাদের সঙ্গে একমত পোষণ করেন যে আসলে প্রযুক্তি একমাত্র পন্থা নয়, সরকার পন্থা। যেমন আমাদের বর্তমান যে অবস্থা, হয়তো আমরা বলি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আমাদের সরকার কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। আমরা প্রযুক্তি নির্ভর যেতাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে যেত, আমাদের পাঠ চলতে পারতো না যদি আমরা প্রযুক্তির উপরে নির্ভর করতাম, কারণ সারাদিন কারেন্ট ছিল না দুপুর পর্যন্ত। ঠিক আছে, সরকার আমাদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না, এখানে আমাদের পাঠদানে মানে এটা কি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কেমন? আরেকটা বিষয় হচ্ছে কি, যেমন ধরেন এই যে আরেকটা বিষয় দেখেন, আমরা তো প্রযুক্তি বলতে অনেক কিছুকে বুঝি, যেমন মোবাইল। করোনাকালীন সময় দেখেন, চিন্তা করেন, করোনাকালীন সময় যদি আমরা শুধু মোবাইলের উপর নির্ভর করে আমাদের পাঠদানটা সেগুলো কার্যকরী সম্পূর্ণ হতো, তাহলে এরপরে দেখেন আমাদের কতগুলো রমজানের বন্ধ সরকার কি করে দিচ্ছে শিক্ষণ ঘাটতি পূরণের জন্য আমাদের বিদ্যালয়গুলো চালু হয়ে ম্যাডাম বলছে যে আমরা ঘুম থেকে উঠি, আমরা ওই যে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে ব্যাগ, কেড়ে নিয়েছে আবেগ। কেমন? আমার সময় কি শেষ? ঠিক আছে, তাহলে আমি সর্বোপরি আমাদের বিপক্ষ দলের বন্ধুকে এটাই
স্মরণ করে দিতেছি, বারবার স্মরণ করে দিতে হচ্ছে, কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তি ব্যবহার একমাত্র পন্থা নয়, শুধু সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ দীপা আক্তারকে ওনার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবার পক্ষে বক্তব্য দেবেন বক্তা হিসাবে নীলুফা ইয়াসমিনকে ওনার বক্তব্য সুন্দরভাবে তোলার জন্য আমরা বিশেষভাবে আহ্বান করছি। মানে আনন্দের মাধ্যমেই পড়াশোনা হয়, তো এই কথাটা আমরা সবাই জানি। তো আনন্দ না থাকলে পড়াশোনা হয় না, আনন্দ দিয়ে পড়াশোনা করতে হয়। শিক্ষণ ফল স্থায়ী ও দীর্ঘস্থায়ী করতে হলে আনন্দ করতে হলে একমাত্র ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা সম্ভব। তো আমার আরে উড়াইছি তো ঘুরে মিয়া 10বার উড়ান লাগবে। আমাদের স্কুল কলেজগুলি বন্ধ ছিল, কিন্তু উনি বলে গেলেন যে আমরা পাঠদান করেছি। কিভাবে করেছি? আমরা করেছি ডিজিটাল পদ্ধতিতে, মোবাইলের মাধ্যমে, অনলাইনে, তারপরে টেলিভিশনে, বিভিন্ন জায়গায় এটা ডিজিটাল পদ্ধতি, তাই এইভাবে ক্লাস হয়েছে। তারপরে বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। পাঠের মনোযোগ ও দীর্ঘস্থায়ী করার জন্য প্রযুক্তির ব্যবহারের বিকল্প নাই। পাঠদান কার্যকরী করতে হলে একমাত্র প্রযুক্তির ব্যবহার, একমাত্রই প্রযুক্তি উপযুক্ত। শিক্ষণ ফল অর্জন করাতে প্রযুক্তির ব্যবহার অন্যতম। করোনাকালীন সময়ে বললাম, তখন শিক্ষার্থীদের অনলাইনে যেভাবে ক্লাস হয়েছে, তারপরে আমরা তাদেরকে একবার আলোচনা করছি মোবাইলের মাধ্যমে, তারা আবার আমরা পাঠটা নেওয়া করছি। ডিজিটাল লার্নিং একটা পেজ আছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই এভাবে শিক্ষা দিতে পারে। প্রযুক্তির ব্যবহার করে আমরা খুব সহজেই তাইলে উপকরণ ব্যবহার করতে পারি। উপকরণ হাতে কলমে প্রযুক্তির মাধ্যমেই আমরা এটা সম্ভব। তাই একজন দক্ষ শিক্ষকই পারেন এই ডিজিটাল পদ্ধতিতে কন্টেন্টের মাধ্যমে ক্লাস পাঠদান করতে। যেমন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংসের নাম আপনারা অনেকেই জেনেছেন। উনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন, ওনার একটা চেয়ার ছিল, এই চেয়ার থেকে উনি নড়াচড়া করতে পারতেন না। ওনার মেয়ে ছিল লুসি হকিংস, ওনার সাহায্য ছাড়া উনি কিছু পারতেন না। তার ডিজিটাল একটা চেয়ার ছিল, এখানে বসে যদি উনি এই হাতে হাতে ইয়েস এভাবে উনি গবেষণা কার্যক্রম চালিয়ে গেছেন। তাই একমাত্র প্রযুক্তির পরে গবেষণা এবং শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে দিতে। কিন্তু বিশ্বকে জানার জন্য গুগলে সার্চের মাধ্যমে আমরা সবকিছুই জানতে পারি। তাছাড়া আমাদের বিদ্যালয়ে ছাত্রকে অনুপস্থিতি এবং অনুপস্থিতি থেকে বা উপস্থিতি বৃদ্ধি করার জন্য আমরা সমাবেশের আয়োজন করি। তখন আমরা এই ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে মোবাইলে ভিজিট করি এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে সমাবেশ করি। সমাবেশের মাধ্যমে এই জাতীয় সঙ্গীতটা কার্যকরী শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। এর পক্ষে সুন্দরভাবে উপস্থাপনার জন্য নীলুফা ইয়াসমিনকে অশেষ ধন্যবাদ। এবার বিপক্ষ বক্তা হিসাবে এখানে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত সম্মানিত মডারেটর এবং সম্মানিত বিচারক মণ্ডলী, আমাদের আজকে বিদ্যুৎ বিষয় হচ্ছে কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তি ব্যবহার একমাত্র পন্থা। আমরা আমাদের অবস্থার বিপক্ষে, আমি বিপক্ষে বলছি। কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির একমাত্র ব্যবহার, প্রযুক্তির ব্যবহার একমাত্র পন্থা, এটা আমি মেনে নিতে পারছি। এটা একটা হাস্যকর বিষয়। কিভাবে একমাত্র পন্থা হতে? এটা একটা সহায়ক হিসাবে হতে পারে, এটা সহায়ক হতে পারে, কিন্তু একমাত্র পন্থা হতে পারে না। এটা একটা উপকরণ মাত্র। তারপরে আমরা বলছি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এ পর্যন্ত প্রত্যেকটি বিদ্যালয়ে কতজনই বা আইসিটি সম্পর্কে জ্ঞান সম্পর্কে ঠিক আছে। বর্তমান সরকার কতজন শিক্ষককে এ পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পেরেছে। আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে এখনো অনেক শিক্ষার্থী রয়েছে। এখানে যদি আমরা একটি পন্থায় যদি আমরা এই শুধু
প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা কার্যকরী শিক্ষণ ব্যবস্থা করতে পারবো না। আমরা সুন্দর প্রাথমিক ব্যবস্থা কিভাবে সুন্দর আগামী ভবিষ্যৎ নাগরিক গড়ে তুলবে সে ব্যবস্থা আমরা করতে পারবো না। আমরা এখন থেকে 2500 বছরের পূর্বে যদি চলে যেতে পারি, তাহলে এখন থেকে আর এরিস্টটল, সক্রেটিস, প্লেটো তাদের কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু তেমন কোনো প্রযুক্তি ব্যবহার করে না, কিন্তু তারা কিন্তু প্রযুক্তি ব্যবহার না করো আজও পর্যন্ত সারা পৃথিবীতে বিশ্ববিখ্যাত হয়েছে। আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের কথা বলতে পারি। রবীন্দ্রনাথ নজরুলের আমলে তখন কিন্তু এত প্রযুক্তি ব্যবহার ছিল না, একমাত্র ব্যবহার ছিল না। তারা কিন্তু হাতে কলমে শিক্ষা গ্রহণ করি আজকে আমাদের এই বিশ্ব খ্যাতি অর্জন করেছে নজরুল ইসলাম এবং কাজী রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে করোনাকালীন সময়ে আমরা আমাদের একমাত্র এই প্রযুক্তি ব্যবহারই আমাদের শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আমরা তখন এখন বুঝতে পারছি যে আমাদের যখন এই প্রায় 2 বছর বন্ধ ছিল, অধিকাংশ ছাত্রছাত্রী আমাদের স্কুল থেকে ঝরে গেছে, কেউ অন্য স্কুল ভর্তি হয়েছে। তার পরবর্তীতে আমাদের একজন বলে গেছেন যে আমরা যখন স্কুল খুলেছি, পরবর্তীতে আমাদের বন্ধগুলি কেটে নেওয়ার কারণ হচ্ছে যে প্রযুক্তি যদি একমাত্রই ব্যবহার হইতো, একমাত্র পন্থা হইতো, তাহলে আমাদের বন্ধগুলি কেটে নেওয়া হতো না, আমাদের এই শিশুরা ঝরে পড়তো না, তারপরে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হতো না। তা আমি মনে করি যে এখানে যদি আমাদের কার্যকর এবং সুষ্ঠু এবং সুন্দর প্রাথমিক ব্যবস্থা গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে সবারই থেকে শুধু প্রযুক্তির উপর নির্ভর করে চলবে না, আমাদের হাতে কলমে শিক্ষা দিতে হবে। আমাদের ভবিষ্যৎ নাগরিক যদি আমাদের দক্ষ ও সুদক্ষ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা মনে করি যে এই শিক্ষা যদি হাতে কলমে শিক্ষা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ভবিষ্যৎ এই বাংলাদেশকে আরো বিশ্বের প্রতি নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। দলনেতার জন্য বক্তব্যের 5 মিনিট সময় নির্ধারিত ছিল, এটা আমরা আরো 2 মিনিট কমিয়ে 3 মিনিট এনেছি। 3 মিনিট বক্তব্য দিতে পারবেন, কারণ ওদের থেকে আমাদের আবার ফোন এসছে যে তাড়াতাড়ি যেতে হবে, 12টায় ছাড়তে বলেছে। তো 12টা বেজে গেছে, তারপরে আমরা আরো 5 মিনিট সময় নিচ্ছি। 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ মিজানুর রহমান সাহেবকে বিপক্ষে সুন্দর উপস্থাপনের জন্য আমি ওনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাই। এবার পক্ষে কার্যকরী শ্রেণী পাঠদানের প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা, এর পক্ষে যুক্তি খণ্ডন করে উপস্থাপনের জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি সেলিম শাহনাজ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত মনিটর, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বিতর্ক অনুষ্ঠানে একটি কথা সপক্ষে যুক্তি দিচ্ছি। কার্যকর শ্রেণী পাঠদান প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। আমি বলবো, বিশ্ব যখন এগিয়ে চলে, আমরা কেন বসে প্রযুক্তি ব্যবহার করে আমরা সকল শিক্ষক শিক্ষার্থী মিলেমিশে সকল আবিষ্কারী মানব কল্যাণের জন্য, মানবদের এবং শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য যত কিছু আছে, কৃষি উৎপাদন বাড়ানোর জন্যই চাই প্রযুক্তি। আগে মানুষ এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতো না, প্রযুক্তির কারণে এখন 7 কোটি মানুষের জায়গায় 20 কোটি মানুষ একজন না খেয়ে নেয়। এটা উন্নত করছে শুধু প্রযুক্তি। প্রযুক্তির মাধ্যমে বড় বড় নান্দনিক বিল্ডিং তৈরি হয়েছে। প্রযুক্তির কারণে বিদ্যুতায়ন হচ্ছে, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর দিচ্ছে, সাউন্ড সিস্টেম দিয়ে নিশ্চিত করছে। আমরা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য আমি মনে করি পাঠ কার্যকর করার জন্য প্রযুক্তি একমাত্র পন্থা। প্রযুক্তির কারণে আমরা প্রমিত উচ্চারণে সবাইকে শ্রেণী পাঠদান সফল করতে পারি, কারণ আমার আপনার ভাষায় আঞ্চলিকতা থাকে, আঞ্চলিকতার কারণে ভাষার অর্থের পার্থক্য সৃষ্টি হয়, তাই আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি না। প্রযুক্তি ব্যবহার করলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় কষ্ট প্রমিত উচ্চারণে পাঠদানে সহায়ক হওয়া যায়। আমাদের ব্যক্তি জীবন থেকে দৈনন্দিন জীবন এবং রাষ্ট্রীয় জীবন সব জায়গায় প্রযুক্তির ব্যবহার
একমাত্র পন্থা হিসেবে আমি মনে করি। আমার বিপক্ষ বন্ধুগণ বলছে করোনাকালীনে প্রযুক্তি ব্যবহার করে ক্ষতির দিকটা, আমি মনে করি প্রযুক্তির ব্যবহার না থাকলে জুম মিটিং না হলে কাউরি ভাবে শিক্ষা ব্যবস্থা না দিলে শিক্ষা ব্যবস্থা একবারে জিরোতে থাকতো। ওখানে জিরো থেকে যতটুকু পারছে হিরোতে উন্নতি করছে শুধুমাত্র প্রযুক্তির কারণে। বাংলাদেশ ডিজিটাল দেশ, আমরা নিজকে ডিজিটালাইজ করব। আমরা নিজকে ডিজিটালাইজ করতে হলে প্রযুক্তির উপর লক্ষ্য রাখতে হবে। আরেকজন বলছে আইসিটি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক কম। আমি মনে করি আইসিটি প্রাপ্ত শিক্ষক যদি কম হয়, প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্বকে বাংলাদেশকে আলোকিত করতে পারবেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একজনই ছিলেন, তিনি সারা বিশ্বকে তার লিখনি দ্বারা আলোকিত করতে পারছে। আমাদের আইসিটি টিচার যদি কম হয়, আমি আশা করি সমস্ত বাংলাদেশ, সমস্ত পৃথিবীকে তার জ্ঞান মেধা বুদ্ধি দিয়ে প্রযুক্তি ব্যবহার করিয়া আমাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি করতে হবে। তার একমাত্র পন্থা হল প্রযুক্তি। শিক্ষাকে নান্দনিক, আবেগিক, ধন্যবাদ সেলিম শাহকে। সিইতে পাঠদানের পদ্ধতি ব্যবহারই একমাত্র পন্থা। ওনার যুক্তিগুলি এবং ওনার যে বিপক্ষ দলের খণ্ডনগুলি কি সুন্দরভাবে উপস্থাপন করছে, এই জন্য ওনাকে আবারও আমাদের পক্ষ থেকে অর্ধেক ধন্যবাদ। এবার বিপক্ষ নেতা হিসাবে, দলনেতা হিসাবে আমাদের বক্তব্য রাখবেন জনাব নুরুন নাহার। নেন ধরেন। মাননীয় মডারেটর, মাননীয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত সকল পক্ষ বিপক্ষ বন্ধুরা, কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তি ব্যবহার একমাত্র পন্থা, এটা আমি সম্পূর্ণ দ্বিমত। আমি বলতে চাই যে কার্যকর প্রযুক্তি একমাত্র পন্থাই হতো, তাহলে শিক্ষার্থীরা যে হাতে কলমের শিক্ষাটা অর্জিত কিভাবে করতে পারত? হাতে কলমের শিক্ষা যদি অর্জিত না হয়, তাহলে শিক্ষার্থী সেই শিক্ষাটাকে দীর্ঘায়ু করতে পারবে না। আর আমি মনে প্রযুক্তি যখন ব্যবহারটা হচ্ছে, তখন শিক্ষার্থীর শুধু প্রযুক্তির বাইরে ধারণা থাকে, তাদের বইয়ে ধারণা থাকে, তাদের যে বইয়ে যে আমাদের বই যখন আমরা পূর্ব খোলার পর্যন্ত দেখবো যেখানে যুক্তবর্ণ বা কোনো নতুন শব্দ আসছে, তখন তার আমরা হাতে কলমের শিক্ষার মাধ্যমে সেটা আমরা একেবারে নিরাময় করতে পারবো। আর প্রযুক্তি শুধু আমাদেরকে শিক্ষার মান উন্নয়ন করছে না, সেটা আমাকে অনেক ব্যাঘাত ঘটাচ্ছে। যেমন একটি প্রবাদ আছে, গাইতে গাইতে গায়ক, বলতে বলতে বক্তা। প্রযুক্তি শিক্ষিতের শিক্ষক পুরোপুরি নিশ্চিত করতে পারে না, সেজন্য প্রয়োজন তাদের যেমন বলা, কবিতা আবৃত্তি, তারপরে কি অভিনয়, শোনা, বলা, পড়া, লেখা, সেগুলো আমরা কি করে আমরা প্রযুক্তি ছাড়া একমাত্র পন্থা ছাড়া শিখতে পারি। আমরা প্রতিদিন যে 4টি ধাপে ধাপে আমরা খণ্ড নিশ্চিত করি, যেমন শোনা, বলা, পড়ালেখা, সেটা আমার প্রযুক্তির প্রয়োজন হয় না। সেটা আমরা কি করে একজন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সেটা পড়ে, আর শিক্ষার্থীরা তার সেটা মনোযোগ দিয়ে শুনে সেটা তারা নিশ্চিত করতে পারে। বই থেকে তো পড়তে তো প্রযুক্তির অবদান। আর আমি একটি প্রযুক্তির ব্যবহারের কথা বলতে গেলে হয়, যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ে আমরা যদি মনে করি যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের শিক্ষকতা নিশ্চিত হচ্ছে, তা নয়। যেমন আমরা ক্যালকুলেটর একটা ব্যবহার করতে পারি, যদি শিক্ষার্থীর হাতে সেই ক্যালকুলেটরটা আমরা তুলে ধরে পারি না, যদি শিক্ষার্থীর হাতে যদি সে আমরা ক্যালকুলেটর তুলে দেই, শিক্ষার্থী সেখানে শুধু ক্যালকুলেটর প্রতি আসক্ত হবে, কিন্তু তারা যে বিশ্লেষক পদ্ধতি প্রয়োগ করতে হবে সেটা তারা করতে পারবে না। এজন্য আমাদের উচিত যে শিক্ষার্থীকে শুধু আমরা শিক্ষা অর্জনের জন্য তাদেরকে পুরোপুরি শিক্ষা নিশ্চিত করতে হলে তাদেরকে কোনো কিছুর প্রতি নির্ভরশীলতা করা যাবে না। নির্ভরশীলতা করলে তাদের শিক্ষার মান থেকে তারা পিছিয়ে পড়বে না, তারা উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। কোভিডের সময় প্রযুক্তির মাধ্যমে বলেন। কোভিড-19 যে প্রযুক্তির মাধ্যমে যে আমরা পড়াশোনার শিক্ষার্থীর মাধ্যমে শিক্ষার্থী দল গঠনের মাধ্যমে যে আমরা পাঠদানটা করেছিলাম, সেখানে অনেক শিক্ষার্থীর হাতে মোবাইল ছিল না। আর যাদের হাতে মোবাইল ছিল, ওই অভিভাবক থেকে আমরা প্রমাণিত হয়েছে যে ওদের শিক্ষার্থীরা সেই মোবাইলের উপর মানে আসক্ত হয়ে তারা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হতে চলে গেছে। এই জন্য তাদের যে ফ্যামিলিতে যে একটা ভালো বন্ডিং থাকা দরকার, সেটা